শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। আবেদন গ্রহণের 10টি বুথ বসিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আপনার কাছে জানতে চাইবো যে আপিল জমা শুরু হয়েছে কিনা এবং এ পর্যন্ত কতটি আবেদন জমা পড়েছে? ঈশ্বর, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গতকাল মূলত মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজটি শেষ করেছে নির্বাচন কমিশন, এবং এরই মধ্যে আপনারা জানেন যে সারা দেশে 2568 জন প্রার্থী তারা কিন্তু তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন, এবং যার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে 723 জন প্রার্থীর মনোনয়নপত্র এরই মধ্যে যাচাই বাছাই বাতিল করেছে নির্বাচন কমিশন। এবং সেই যাদের আপিল বাতিল করা হয়েছে তাদের জন্য, যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের জন্য একটি আপিলের সুযোগ রাখা হয়েছে, অর্থাৎ যেটি অন্যান্য নির্বাচন আপনারা দেখে থাকেন ঠিক তেমনই ভাবে আজকে সেই আপিল কার্যক্রমটি শুরু হয়েছে। এবং নির্বাচন কমিশন সচিবালয় ঠিক নিচে এখানে 10টি বুথ করে দেয়া হয়েছে, এবং প্রতিটি বুথে অর্থাৎ 10টি অঞ্চলে ভাগ করে নির্বাচন কমিশন এই আপিলের সুযোগ রেখেছেন। আমরা দেখছি যে 10টি বুথ করা হয়েছে, এবং প্রতিটি বুথের জন্য 1 নম্বর বুথে রাখা হয়েছে খুলনা অঞ্চল, 2 নম্বরে রাজশাহী, 3-এ রংপুর রয়েছেন, 4 নম্বরে চট্টগ্রাম, 5-এ কুমিল্লা অঞ্চল, 6 সিলেট, 7-এ ঢাকা, এবং 8 ময়মনসিংহ, 9 বরিশাল ও 10 নম্বরে ফরিদপুর অঞ্চল। অর্থাৎ এই 10টি জোনে ভাগ করে নির্বাচন কমিশন আজকে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের আপিল গ্রহণ করছেন। এই অঞ্চলগুলোর প্রার্থীরা তারা নির্বাচনে আপিলের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি সম্পন্ন করার মাধ্যমে তারা আপিল করতে পারবেন। এবং এই আপিল কার্যক্রমের সকালে উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন, এবং উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন, এবং সেখানে তিনি জানিয়েছেন বর্তমানে দেশের যেই পরিবেশ রয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা ছিল, তিনি বলছেন যে এটি আর এখন নেই। যেই পরিবেশ রয়েছে এই বিদ্যমান পরিবেশের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন তারা জাতিকে উপহার দিতে পারবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এবং আচরণ বিধি নিয়েও তিনি আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে ঘোষণার পর এখন পর্যন্ত কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন কমিশনে আসেনি, বা তারা কোনো খবর পাননি বড় ধরনের কোনো অভিযোগ, এবং সেটি নিয়ে তিনি খুবই প্রত্যাশা ব্যক্ত করেছেন যে এবার যেই পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন হতে যাচ্ছে, জাতির যে প্রত্যাশা একটি ভালো নির্বাচন, সেই ভালো নির্বাচন জাতি পাবে বা জাতিকে উপহার দিতে পারবে কমিশন সেই প্রত্যাশা করেছেন। এবং সকাল থেকেই আমরা কিন্তু মূলত দেখছি যে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে সেসব প্রার্থীরা নির্বাচন কমিশনে এসেছেন, ভিড় করছেন, এবং তারা তাদের মনোনয়নটি আসলে যেসব কারণে যে অভিযোগে বাতিল করা হয়েছে সে সকল কাগজপত্র নিয়ে তারা এই নির্বাচন কমিশনে এসেছেন, এবং তাদের যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা আপিল করছেন। এই আপিল চলবে 9 জানুয়ারি পর্যন্ত। 10 তারিখে শুরু হবে আপিল নিষ্পত্তি কার্যক্রম, এবং 10 থেকে 18 জানুয়ারি যারা আপিল করবেন তাদের আপিল শুনানির মধ্য দিয়ে সেটি নিষ্পত্তি করবে কমিশন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে। ধন্যবাদ আপনাকে। মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে, এবং আপিল জমা দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে আজও শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় কেমন দেখছেন, জানাবেন। ইশরাত,
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে আজও কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ যারা রয়েছেন সাধারণ জনতারও কিন্তু আজকেও ভিড় লক্ষণীয় এবং আজকেও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে, যদিও সকালে থেকে কিছুটা ঠান্ডা বেশি থাকার কারণে সকালের দিকে ভিড় কিছুটা কম থাকলেও আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখন যদি আমি একটু দেখাই যে আশেপাশে কিন্তু এখন এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মী যারা রয়েছে তাদের এখানে ভিড় আরো বাড়তে শুরু করেছে এবং আমরা দেখেছি যারা এসেছেন তারা প্রত্যেকে আসলে এখানে এসে তারা সবাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আসলে মোনাজাত করছেন, আত্মার মাগফিরাত কামনা করছেন তারা। এবং একই পাশে আমরা যেখানটাতে আছি এই সমাধিরই এক পাশে কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু এখনো আজকেও কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে দেখছি এখানে কোরআন তেলাওয়াত কিন্তু চলছে এবং আজকে কিন্তু সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপি কেন্দ্রীয় নেতাকর্মী যারা আছেন তাদেরও আসার কথা রয়েছে এবং আজকে কিন্তু বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও স্থায়ী কমিটির সদস্য মঈন খান তিনিও কিন্তু আজকে এখানে আসবেন। আরো কিছুক্ষণ পরেই হয়তো আমরা তাদের পাবো, তারাও এখানে আসবেন এবং পাশাপাশি অন্যান্য নেতাকর্মী যারা আছেন বা দলীয় নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং সবাই বড় বড় ব্যানার নিয়ে এসেছেন, কেউ বা ফুল নিয়ে এখানে এসেছেন এবং সকাল থেকে কিছুটা ভিড় কম থাকলেও এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় বাড়তে শুরু করেছে এবং অনেকেই এখানে আসার পর আমরা দেখেছি যে অনেকে আবার কান্নায়ও ভেঙে পড়েছেন, অনেকে নীরবতা পালন করছেন, অনেকে কিছুটাক্ষণ দাঁড়িয়ে থেকে আসলে সমাধির দিকে এক নজরে তারা তাকিয়ে আছেন এবং তারা আসলে দেখছেন। এবং পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে গুটি কয়েকজন মানুষ থাকলেও আসলে এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু মানুষের ভিড় বাড়তে শুরু করেছে এবং নেতাকর্মীরাও কিন্তু আসলে আরো বেশি এখানে আসতে শুরু করেছেন। যদিও আজকে কিন্তু ইতিমধ্যে কিন্তু আজকে কিন্তু যেহেতু অলমোস্ট 6 দিনের বেলায় আমরা পড়েছি, অলমোস্ট 6 দিন হয়ে গিয়েছে যে আমরা আসলে আমাদের দেশনেত্রীকে আমরা হারিয়েছি। তারপরও এই যে মানুষের যে স্রোত এবং এখানে সাধারণ জনগণ থেকে শুরু করে নেতাকর্মীদের যে ভিড় সেটি আসলে বলে দিচ্ছে যে তিনি আসলে প্রত্যেকের আসলে কতটুকু প্রিয় ছিল, কতটুকু শ্রদ্ধার ছিল এবং সেই শ্রদ্ধার জায়গা থেকে আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা জিয়ারত করছেন, তারা মোনাজাত করছেন, তারা দোয়া করছেন এবং এই যে তাদের যে আসলে এই যে তারা যে আসছেন এখন পর্যন্ত আসছেন এবং অনেকেই বলছেন যে আসলে তারা এখনো বিশ্বাস করতে পারছেন না যে আসলে তারা তাদের দেশনেত্রীকে হারিয়েছেন এবং এই আপসহীন একজন নেত্রীকে হারিয়েছেন। তো এখন পর্যন্ত যদি আমি বলি এখানে মানুষের ভিড় আরো বাড়তে শুরু করেছে এবং আরো বেশি এখানে মানুষজন থেকে সাধারণ জনগণ থেকে শুরু করে দলীয় নেতাকর্মী তাদেরও আসলে ভিড় আরো বেশি বাড়তে শুরু করেছে। ইশাত, এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। খালেদা জিয়ার সমাধিতে আজও শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পাক আমাদের গভীর সম্মান। ধন্যবাদ। ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁদপুরের রূপসায় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, দোয়া অনুষ্ঠানের বিস্তারিত জানাবেন আমাদেরকে। শরীফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? শরীফ, আবারও জানতে চাচ্ছি যে অনুষ্ঠান শুরু হয়েছে কিনা। ধন্যবাদ। আজকে কিন্তু চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে কিন্তু ইতিমধ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি এখানে যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন তারা কোরআন তেলাওয়াত করছেন। কিছুক্ষণ পর এখানে অর্থাৎ দুপুরে জোহরের নামাজের পর কিন্তু এখানে মুনাজাত পরিচালনা করা হবে। এখানে যে সন্তোষপুর দরবারের পীর রয়েছেন তিনি কিন্তু দোয়া এবং মুনাজাত পরিচালনা করবেন। আজকে যারা আয়োজক রয়েছেন আমরা একজন আয়োজকের সাথে কথা বলবো। আজকে আপনাদের কি কি আয়োজন রয়েছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আয়োজন হলো সকাল থেকেই কোরআন খতম হচ্ছে এবং বাদ জোহর এখানে মিলাদ হবে, দোয়া হবে
আমাদের সন্তোষপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, উনি এখানে দোয়া মোনাজাত পরিচালনা করবেন। এরপরে আমাদের যারা স্থানীয় নেতাকর্মীরা আছেন বা গরিব অসহায় মানুষ আছেন সবার মধ্যে এইখানে খাবার বিতরণ করা হবে বেগম খালেদা রুহের মাগফিরাত কামনায়। আসলে শুনছিলেন তারা বলছিলেন যে বেগম জিয়ার যে সংগ্রামী জীবন, তার আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তারা আগামী দিনে রাষ্ট্র এবং মানুষের কল্যাণে কাজ করতে চান। তো কিছুক্ষণ পর এখানে কিন্তু কুলখানির ব্যবস্থাও রয়েছে, অর্থাৎ প্রায় 2000 লোকের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কোরআন তেলাওয়াত চলছে, কোরআন তেলাওয়াত শেষে এখানে মুরানাজাত পরিচালনা করা হবে, দেশ এবং মানুষের শান্তির দোয়া করা হবে। এর পাশাপাশি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এখানে দোয়া মুনাজাত পরিচালনা করা হবে। তো এই ছিল চাঁদপুরের দোয়া মাহফিল থেকে আমার কাছে সব শেষ। ধন্যবাদ আপনাকে। মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুকী আজম কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংগ্রহের মতো সংবেদনশীল কাজ অত্যন্ত সততা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। আজ আমরা ঘোষণা করছি যে দীর্ঘ প্রতীক্ষার পর 9টি পরিবারের সংগৃহীত ডিএনএ নমুনার মাধ্যমে ইতিমধ্যে 8 জন অজ্ঞাতনামা শহীদের পরিচয় সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই শনাক্তকরণের ফলে শহীদের পরিবারগুলো অন্ততপক্ষে জানতে পারছেন যে তাদের প্রিয়জনের ভাগ্যে কী ঘটেছে বা তারা ঠিক কোন স্থানে শায়িত আছেন, যা তাদের জন্য এবং জাতির জন্য এক বিরাট মানসিক শান্তির কারণ হবে। এই কার্যক্রম কেবল আইন, মানবাধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন নয়, এটি নিখোঁজ শহীদদের পরিচয় নির্ধারণ, পরিবারগুলোর অনিশ্চয়তা দূরীকরণ এবং ভবিষ্যতের বিচারিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ সংরক্ষণেও সহায়ক হয়েছে। এই মহৎ কাজে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সিআইডি, ফরেনসিক বিশেষজ্ঞ চিকিৎসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডিএমপি, ডিএনসিসি এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট সকল সংস্থা ও ব্যক্তিবর্গকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাতুল্লাহ পিপিএম ও তার টিম বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই প্রচেষ্টার সাফল্য লাভ করতে সম্ভব হতো না। মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুকী আজম কথা বলছেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। দেখছেন দেশ জনপদ লাইভ। শীতে বিপর্যস্ত উত্তরের জেলা লালমনিরহাটের জনজীবন। ঘন কুয়াশায় বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম, সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। শীতের তীব্রতা কেমন দেখছেন, কি বলছেন খেটে খাওয়া মানুষ, জানাবেন। উত্তর জেলা লালমনিরহাটে শীত একেবারে জেঁকে বসেছে এবং গত 4 দিন ধরে কিন্তু আসলে মেঘ ও কুয়াশার আড়ালে সূর্য রয়েছে। এর কারণে এছাড়া কিন্তু কনকনে বাতাস থাকার কারণে একেবারে জবুথবু অবস্থা ওই লালমনিরহাটের বাসিন্দাদের। বিশেষ করে এই তীব্র শীতে আসলে খুবই কষ্টে রয়েছেন যারা দিনমজুর খেটে খাওয়া মানুষজন রয়েছে তারা। এছাড়া লালমনিরহাটের সদর হাসপাতাল থেকে শুরু করে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই স্থানগুলোতে আমরা খবরে দেখেছি যে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে আসলে বৃদ্ধি পেয়েছে। আরেকটি বিষয় জানাতে চাই যে গত 4 দিন ধরে কিন্তু সূর্যের দেখা মিলছে না এবং এর আগে 2 দিন কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল, তবে তার আগে কিন্তু আবারও 1 সপ্তাহ একই রকম তাপমাত্রা আসলে এই জেলায় বিরাজ করেছিল এবং আগামী 5 দিন কিন্তু লালমনিরহাটের তাপমাত্রা আরো আসলে কমতে পারে। আজকে সকালবেলা আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে লালমনিরহাটের আবহাওয়া এবং তাপমাত্রা আজকে 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, তবে সকাল 9টার পরে তাপমাত্রা আর কিছুটা কমেছে এবং বর্তমানে তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং যা সময়ের সাথে সাথে আগামীতে আরো আসলে নিচের দিকে নামতে পারে। সব মিলিয়ে যদি বলতে চাই যে তীব্র শীতের কারণে কিন্তু মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং যারা শ্রমজীবী এবং দিনমজুর মানুষ রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। এই শীত নিবারণের ক্ষেত্রে আমরা অনেককে দেখেছি খড়কুটা জ্বালিয়ে তারা শীত নিবারণ করার চেষ্টা করছে।
তবে একটি বিষয় অভিযোগ রয়েছে, যারা একেবারে মাঠ পর্যায়ে কাজ করে শ্রমজীবী মানুষ, তারা কিন্তু তাদের চাহিদা মতো যে আসলে গরম পোশাক সেটি কিন্তু আসলে গায়ে রাখতে পারছেন না, এবং তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেও, এবং সরকারের পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু খুব একটি দৃশ্যমান আসলে কম্বল বা গরম পোশাক বিতরণের উদ্যোগ আমরা এখনো আসলে দেখিনি। সব মিলিয়ে বলতে চাই যে লালমনিরহাটে জনজীবন কিন্তু শীতে একেবারে জবুথবু অবস্থা, এবং ধীরে ধীরে এই তাপমাত্রার পারদ কিন্তু আরো নিচের দিকে নামতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। এই ছিল লালমনিরহাটের শীতের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে জনজীবনে শীতের প্রভাব নিয়ে বলছিলেন সহকর্মী জামাল বাদশা। দেখছেন 23 জনপদ লাইভ। ঠান্ডা বেড়ে যাওয়ায় বেড়েছে শীতের গরম কাপড় বিক্রি। মার্কেট থেকে ফুটপাত সবখানেই চলছে বেচাকেনা। জয়পুরহাটে ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছে নিম্নআয়ের মানুষ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ ইশরাত। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে রেল স্টেশনের পাশে। এটা এই বাজারটি কিন্তু প্রত্যেক এই যে শীতের যে গরম কাপড়ের বাজার, এটা প্রত্যেকে এই শীতের সময় কিন্তু এটা লেগে থাকে। রেল লাইনের পাশে প্রায় 200-250-300 দোকান এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু এখানে বসে, এবং সকাল থেকে এই বিভিন্ন শীতের গরম কাপড় কিন্তু বেচা কিনা এখানে হয়ে থাকে। তো এখানে এই বাজারটিতে যেটি সবচেয়ে বেশি যে ক্রেতাগুলো আগে আসতো, যে ছিন্নমূল, অসহায়, দরিদ্র, খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষেরা কিন্তু এই বাজারগুলোতে এখানে এই শীত বস্ত্র কিনতো এবং গরম কাপড় যে কিনতো। তো এবারে প্রচন্ড শীতে কিন্তু এই বাজারটি আরো ব্যাপকভাবে লেগেছে, এবং এই বাজারে কিন্তু এখানে যত বেলা বাড়ে তত কিন্তু এখানে কাস্টমার গ্রাম থেকে, দূর দূরান্ত থেকে, শহরের আশপাশ এবং অন্যান্য উপজেলা থেকে কিন্তু এখানে এই শীতের গরম কাপড় কিনতে আসে। তো এখন আমি এখানে একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনারা তো এখানে শীতের গরম কাপড় কিনতে এসেছেন, তো কি অবস্থা এবারে, কাপড় কি অবস্থা আছে? এবারে আমাদের এখানে তৃণমূল পর্যায়ের মানুষেরা, গরিব মানুষরা এখানে কাপড় কিনতে আসে, এবং এই মার্কেটটা হওয়াতে গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষ, ধনী মানুষেরা আসে এখানে শীতের কাপড় কিনতে। আমরা এখন কাপড় দেখতেছি, হ্যাঁ, পছন্দ হলে আমরা এখন নিব, চিন্তা ভাবনা থেকে এসেছি। এখন এবারে দাম কেমন? এবার দাম একটু বেশি আগের তুলনায়, কারণ শীত পড়ে গেছে তো, এই কারণে আর কি। তো আপনি একজন ক্রেতা জানাচ্ছিলেন, এবং এখানকার যারা বিক্রেতা, যারা এখানে এই কাপড়ের দোকানগুলো করেছে, তাদের কাছে আমি এসে যেটা জানতে পেরেছি এবং তাদের কাছ থেকে তথ্য নিয়েছি যে এবারে তাদের এই শীত বেশি পড়ার কারণে কিন্তু এখানে এই তারা যেখান থেকে তাদের যে কাপড়ের মোকামগুলো থেকে কিন্তু তারা এই প্রত্যেকটা লটে, অর্থাৎ 100 পিসের মতো 90 থেকে 100 পিস থাকে, সেটাতে 2 থেকে 3 হাজার টাকা করে বেশি দামে কিনতে হচ্ছে। এবং ক্রেতারাও কিন্তু জানিয়েছেন যে অন্য বারে যায় যে জিনিসগুলোর দাম যদি 200 টাকা থাকে বা 300 টাকা থাকে, সেখানে কিন্তু 400 টাকা এরকম দাম হয়েছে। তো এখানে কিন্তু এই বাজারটি না থাকলে কিন্তু অনেকেই এই শীত বস্ত্র কিনা কিন্তু তাদের কিন্তু সম্ভব হতো না, কারণ যে মার্কেটে আপনি জানেন যে শহরের মার্কেট ও বিপণী বিতান কেন্দ্রগুলো কিন্তু এখানে কেনার সামর্থ্য অনেকের নেই। তো সর্বোপরি বলা যায় যে এখানে এই বাজারটি হয়ে মোটামুটি একটা
অনেকটাই মানে স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। এবং এখানে এই বাজারে মোটামুটি শীতের গরম কাপড় সব শ্রেণী পেশার মানুষই এখন কিনছে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ ইশরাত। ধন্যবাদ আপনাকে। জয়পুরহাটে ফুটপাতে দোকানগুলোতে ভিড় করেছে নিম্ন আয়ের মানুষ। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ উড়াল সড়কের কাজ চলমান থাকায় প্রতিনিয়ত সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, কাজ কবে নাগাদ শেষ হবে এবং ভোগান্তি লাঘবে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছেন কিনা, আর স্থানীয়রাই বা কি বলছেন জানাবেন। আপনি আসলে যেমনটি বলছেন, মুক্তারপুর নারায়ণগঞ্জের পঞ্চকোটি পর্যন্ত 9.5 কিলোমিটার দ্বিতল সড়কের কাজ কিন্তু চলমান রয়েছে। আর সেই কাজের কারণে কিন্তু এই সড়কটিতে দিন রাত কিন্তু আসলে ভোগান্তি পোহাতে হয়। এই সড়কে যারা যাত্রী রয়েছে তারা বলছেন যে এই সড়কটি এক পাশে সড়কের কাজ করা এবং এক পাশ দিয়ে যানজট গাড়ি চলাচলের কারণে কিন্তু এই সড়ক সরু হওয়ার কারণে কিন্তু এখানে রাত এবং দিনে কিন্তু যানজট লেগেই থাকে। এবং পাশাপাশি এখানে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ ঢাকাগামী যে যাত্রী রয়েছে প্রায় কয়েক লাখ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েন। এখানে কিন্তু তারা বলছেন যে এই দ্বিতল সড়কের কাজ দ্রুত যদি শেষ না হয় তাহলে এই তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে সব সময় রয়ে যাবে বলে তারা আসলে জানিয়েছেন। আমি এখন এখানকার স্থানীয় তার সাথে একটু জানার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে এই সড়কে আসলে কি ধরনের ভোগান্তি হচ্ছে? আসলে এই জায়গাটা আপনার এখান থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত দীর্ঘ 4 বছর ধরে হইব, ঠিক আছে? 4 বছরে কম হবো না, বেশি হইব। কাজ চলমান অবস্থা যখন জাম লাগে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত জায়গা, যাত্রীদের ভোগান্তি শেষ নাই। ইভেন এই যে কাজ আপনার কাইটা থুয়ে দিছে, কোনো খোঁজ খবর নাই। আপনার এখানে আপনার দেখা যায় কাজ ধরলে তো শেষ করে না কাজ। আজকে 4টা মাসে মানুষের ভোগান্তি শেষ নাই। এরা কাজ ধরলে সরকারের কাজ এত দুর্গতি, মানুষের ভোগান্তি শেষ নাই। এই যে এই রাস্তাটা কাছে এইখান দিয়ে আমাকে আমরা দেখেন, এখান দিয়ে আপনার 1 বছর যাবো গা। এই অবস্থা মানুষের, কষ্টের শেষ নেই মানুষের, এই মুক্তারপুর মানুষের। আসলে কাজগুলো খুব দ্রুত দরকার, যে মানুষের একটা শান্তি পায়, আরাম পায় যানবাহনের কারণে। এই যে কাজটা দেন, এই কাজটা এইখান দিয়ে আপনার মনে করেন এই যে আজকে 4 দিন ধরে কাটছে। এরকম আমরা দেখি বাহিরের রাষ্ট্রগুলায় কাজ ধরলে এরকম দেখছি 1 রাত্রির ভিতরে কাজ শেষ করে দেয়। এই দেখা 4 বছর 5 বছর 6 বছর জায়গা, বাংলাদেশে এই অবস্থা কেমন হইব? ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি শুনছেন, এখানকার স্থানীয়রা কিন্তু বলছেন যে এই সড়কে আসলে রাস্তার কাজ ধীরগতি হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু ভোগান্তির আসলে চিত্র কিন্তু আসলে আমরাও দেখেছি। আমি এই প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এই সড়কটি 3,318 কোটি টাকার ব্যয়ে নির্মিত হচ্ছে। দ্বিতল সড়ক এবং সড়কের নিচ দিয়ে 4 লেনের সড়কের কাজ কিন্তু চলমান। আর এই চলমান থাকার কারণে কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াতকারী যারা রয়েছে মুন্সিগঞ্জবাসী, তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছেন। এবং কর্তৃপক্ষ জানিয়েছেন এই বছরের জুনে কিন্তু এলিভেটেড যে এক্সপ্রেস রয়েছে সেই কাজের উদ্বোধন করবেন এবং ডিসেম্বর নাগাদ কিন্তু এই 4 লেনের সড়ক যেটি রয়েছে সেই সড়কের কাজ শেষ করে কিন্তু এটি উদ্বোধন করবেন। তারপরে কিন্তু এই মুন্সিগঞ্জবাসী এই ভোগান্তি থেকে রেহাই পাবেন বলে আমাদের এখানকার কর্তৃপক্ষ এবং স্থানীয়রা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে মুক্তারপুর পঞ্চকোটি দ্বিতল সড়কের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।
মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ উড়াল সড়কের কাজ চলমান থাকায় সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তি। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমিত সরকার সুমন। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।